শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বৎসর আসে। তাহার বসিবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি, ছাড় কাজ। ছোট তাঁবুটায় প্রবেশপথের মাথার উপরই কাপড়ে আঁকা একটি সাইনবোর্ডেও লেখা আছে ভোজবাজি, সার্কাস। লেখাটার একপাশে একটা বাঘের ছবি, অপরদিকে একটা মানুষ, তাহার এক হাতে রক্তাক্ত তরবারি, অপর হাতে একটি ছিন্ন মুণ্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভেতরে আছে কিন্তু গোলক ধামের খেলা। ভেতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগাইয়া দেয়। আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুল কে পাহাড়, তাজবিবি কা কবর। তারপর শম্ভু লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটি পর্দা ঠেলিয়া দিয়া দেখায় খাঁচায় বন্দি একটি চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপর শম্ভুর স্ত্রী রাধিকা বেদিনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা দুইটা ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপর চাপাইয়া তাহার সহিত মুখোমুখি দাঁড়াইয়া বাঘের চুমা খায়। সর্বশেষে বাঘটার মুখের ভেতর আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুড়িয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুড়িয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত হইয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া উঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাহির হইয়া আসিয়া তাহার তাঁবুর দুয়ারে জয়ঢাক পিটাইতে থাকে, দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদিনী প্রকাণ্ড একজোড়া করতালি বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বড় বাঘ, ওই বড় বাঘ। বেদিনী প্রশ্ন করে, বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করিয়ায় সে ভিতরে গিয়া বাঘটাকে একটা তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতপূর্ণ কৌতূহল স্পন্দিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদিনী 2টি করিয়া পয়সা লইয়া তবে প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদিনীর নিজের খেলাও আছে। তাহার কাছে একটা ছাগল, 2টি বাদুড় আর গোটা কয়েক সাপ। সকাল হইতেই সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আরেকটি বাজির তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়িয়া আছে, কিন্তু এই বাজির তাঁবুটা অনেক বড়। কায়দা কারণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া, একটা গরুর গাড়ির ওপর প্রকাণ্ড একটা খাঁচা। নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিল। তারপর আক্রোশ ভরা নিম্নকণ্ঠে বলিল, শালা। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক একধারের উগ্র তামাটে রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে, আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটি স্ত্রীহীন কঠোরতা। মুখে কপালের নিচেই নাকে একটা খাজ, সাপের মতো ছোট ছোট গোল গোল চোখ। তাহার উপর সে দস্তুর। সম্মুখের 2টা দাঁত কেমন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে।
হিংসার ক্রোধে সে যেন ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি ঝকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া, খাঁচায় দেব গোক্ষুরার ডেকা ছেড়ে। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হইয়া উঠিল। সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নতুন তাঁবুটার ভিতরে ঢুকিয়া বলিল, কে বেটে? মালিক কে বেটে? কে চাই? তাঁবুর ভেতরের আরও একটা ঘরের পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ। 6 ফিটেরও অধিক লম্বা, শরীরের প্রতি অবয়বটি সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তাজা ঘোড়া যেমন একটি মনোরম লাবণ্যে ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনই একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটা লম্বা টিকালো, চোখ দুটি সাধারণ, পাতলা ঠোঁট দুটি উপরে তুলি দিয়া আঁকা গোফের মতো একজোড়া গোফ, সুচাক্র গড়িয়া পাক দেওয়া, মাথায় বাবরে চুল, গলায় কারো ঝুলানো একটি সোনার ছোট চৌকো তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুজনেই দুজনকে দেখিতেছিল। কে চাই? নতুন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বা হাতটা চাপিয়া ধরিল, বলিল, এ জায়গা আমার, আমি আজ 5 বৎসর এইখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বা হাত চাপিয়া ধরিয়া মাতালের হাসি হাসিল, বলিল, সে হবে, আগে মদ খাও টুকচা। শম্ভুর পেছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রে দ্রুততম গতিতে যেন গত বাজিয়া উঠিল। রাধিকা কখন আসিয়া শম্ভুর পিছনে দাঁড়াইয়াছে। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পেছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সাপিনীর মতো ক্ষীণ তনু দীর্ঘাঙ্গিনী বেদিনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তাহার ঘন কুঞ্চিত কালো চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিথিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা অর্ধ নিমিলিত ভঙ্গির মদির দৃষ্টি দুইটি চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে সদ্য স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বাহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদিনীর কালো রূপও চোখে তেমনি একটা ধরাইয়া দেয় নেশা। শুধু রাধিকাই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাতিগত রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের মধ্যে একটা যেন প্রতীকের সৃষ্টি করিয়াছে, কিন্তু মোহ মায়া মাদকতার মধ্যে আছে খুরের মতো ধার। মোহমত্ত পুরুষকেও থমকাইয়া দাঁড়াইতে হয়, মুখের মধ্যে ভয়ের চেতনা জাগাইয়া তোলে, বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। নমস্কার, আমি বাণী। আপনারা শুনছেন অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেল। আজ আপনাদের পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদিনী। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নতুন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বা খরা গেল যে নাগরের। বাজিকর এবার হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি,
বেদের ঘরে মদের অভাব। এসো। কথা সত্য, এই অদ্ভুত জাতটি মদ কখনো কিনিয়া খায় না। যাহারা লুকাইয়া চোলাই করে ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসেবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল, আহ্বানকারীর তাহার স্বজাতি নতুবা। সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, তুই আইলি কেন এখানে? রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাবো নাই। তাঁবুর ভেতরে ছোট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরো টুকরো হাড়ের কুচি এবং একরাশ মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর কিছু মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন। দুইটা খালি বোতল গড়াইতেছে, একটা বোতল অর্ধ সমাপ্ত। বিস্রস্ত বসনা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুইটি মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লাগিয়া রইয়াছে। হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তোমার বেদিনী, ইসে কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নতুন বাজিকর হাসিল। তারপর সে স্থলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানের আলগা মাটি সরাইয়া দুইটা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল, নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়া রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নতুন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনলে গালি দিবা আমাকে বেদিনী? কেনে? নাম বটে কিষ্ট বেদে, তা গালি দিব কেনে? তোমার নাম যে রাধিকা বেদিনী, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরক্ষণেই সে কাপড়ের ভেতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নতুন বাজিকরের গায়ে ছুড়িয়া দিয়া বলিল, কই, কালিয়া দমন করো দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্ট বেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কালো কেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস গর্জন করিয়া ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, আ কামা! অর্থাৎ ২০ দাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতে ট্যাক হইতে ছোট একটা ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার ২০ দাঁত এবং বিষের থলি দুই কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুড়িয়া দিল। রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বে সেই সাপটার মতো ফুলিয়া উঠিল। বলিল, আমার সাপ তুমি কামাইলা কেনে? কিষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে, বলিয়া সেও এবার হাঁ হাঁ করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বেই নতুন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে। সেখানে সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বলিবার উদ্যোগ হইতেছে।
রাধিকা আপনাদের ছোট তাঁবুটির বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ দুইটি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই একটি গাছতলায় নামাজ পড়িতেছিল। আরো একটু দূরে আরো একটা গাছের পাশে নামাজ পড়িতেছে কিষ্ট। বিচিত্র জাত বেদেরা, জাতি জিজ্ঞাসা করিলে বলিবে বেদে, তবে ধর্মে ইসলাম। আচারে পুরা হিন্দু, মনসা পূজা করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে, নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা ইহাদের কণ্ঠস্থ। এমনই আরেকটি সম্প্রদায় পট দেখাইয়া হিন্দু পৌরাণিক গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া, পট তাহারা নিজেরাই আঁকে। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম ধর্ম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামীয় পদ্ধতিতে, মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকর, সাপ ধরে, সাপ নাচাইয়া গান করে, বাদর ছাগল লইয়া খেলা দেখায়। অতি সাহসী কেহ কেহ এমনই তাঁবু খাটাইয়া বাঘ লইয়া খেলা দেখায়। কিন্তু এই নতুন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল, তাহার মনশ্চক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল ইহাদের সরল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে। সকল দৃঢ় ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হিংস্র হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়াছে। আর তাহাদের বাঘটা স্থবির, শিথিল দেহ, কর্কশ লোম, খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিন ঘিন করিয়া ওঠে। কতবার সে শম্ভুকে বলিয়াছে একটা নতুন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর যে কি মমতা এই বাঘটার প্রতি, যাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া শম্ভু আসিতেই সে গভীর ঘৃণ্য এবং বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখতে আসবে নাই। ক্রুদ্ধ স্বরে শম্ভু বলিল, তুই জানছিস সব? রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল, না জেনে না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া বলিয়া সে বলিয়া উঠিল, ওরে মরা, বুড়া নাচন দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্র হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটি দাঁত ওই বাঘের ভঙ্গিতেই বাহির হইয়া উঠিল। ছোকরার ওপর বড় যে টান দেখি তোর। রাধিকা সর্পিনীর মতো গর্জন করিয়া উঠিল, কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল। সব ভুলিয়া গিয়াছে সে, নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকা এইসবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভিতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বৎসর আগের কথা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বৎসর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছে। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3 বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ,
কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালকির ছাউনি করিত, ফুলের শৌখিন সাজি তৈয়ারি করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত, সে কাঁধে ভার লইয়া যাইত তাহার বেতের জিনিস, রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটি যন্ত্র থাকিত, তাহার কোমরে গোজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাহিত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আরও একটা বড় গুণ ছিল। তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরে তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়ায়ও কিছু কিছু নিজের চেষ্টায় শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার, আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকিত রাধিকার কাছে। তাতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার খুব ঘন ঘন ঘর কাটা শাড়ি পরিত রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকার পর আসিল এই শম্ভু, সঙ্গেই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু আর এক বিগত যৌবনা বেদিনী। বাঘ ও তাঁবু দেখিয়া সকলের তাক লাগিয়া গেল। প্রথম যেদিন রাধিকা শম্ভুকে দেখিল, সেদিনের কথা আজও তাহার মনে আছে। সেই উগ্র পিঙ্গল বর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভু তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া বলিল, এই বেদিনী, দেখি তোর সাপ কেমন। রাধিকার কি যে হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, নাগরের শখ যে দেখি খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখাবে, আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা তেমনি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাইবে। সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল, সত্যি বলছ? বেশ, দেখো আগে আমার বাঘ দেখো। সে তাহাকে তাঁবুর ভিতরে লইয়া গিয়া সত্যিই বাঘ দেখাইয়াছিল। রাধিকা সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল, ই বাঘ নিয়ে তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই? হ্যাঁ হ্যাঁ, দেখবি তো? বলিয়া সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনে 2 থাবা 2 হাতে ধরিয়া তুলিয়া বাঘির সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে। রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তু বা সাপ দেখা আমাকে? রাধিকা সে কথার উত্তর দেয় নাই, বলিয়াছিল, ওটা তোমার পোষ মেনেছে। হি হি করিয়া হাসিয়া শম্ভু তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, হি, বাঘিনী পোষ মানাইতে আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার, এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে উঠিয়াছিল। শিবপদর চোখের জলে বুক ভাসিয়া গিয়াছিল, কিন্তু রাধিকার মমতা হওয়া দূরের কথা, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তাহার অন্তর রি রি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ
গ্রামের সকলে তাহাকে ছি ছি করিয়াছিল, কিন্তু রাধিকা সে গ্রাহ্যই করে নাই। সে রাধিকার আনিত অর্থে শম্ভুর এই তাঁবু এবং খেলার অন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সে অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করে নাই। আর সে বেঈমান কিনা এ কথা বলিল, সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। এদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে। দোসরা দফায় খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। এই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন রি রি করিয়া উঠিল। তাহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়? সহসা তাহাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহির হইয়া আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল, কেনে ইথে দোষটা কি হলো? তোমরা বসে রয়েছ, আমাগোর খেলা হচ্ছে, খেলা দেখবার নেওতা দিলাম, তা দোষটা কি হলো? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেল দেখাবেন? খেলোয়াড়ি আমরা, অপমান করতে আসছিস তুই? কিষ্ট কি বলতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া মারিয়া বসিল। অব্যর্থ লক্ষ্য। কিন্তু কিষ্ট অদ্ভুত, সে বলির মতো সেটাকে লুফিয়া ধরিয়া ফেলিল। তাহার পর ইটটাকে লুফাতে লুফাতে চলিয়া গেল। রাধিকা বিস্ময়ে সামান্য কয়েকটি মুহূর্ত যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটাইতে সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল, কিন্তু শম্ভু তাহাকে নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়িয়া ধরিয়া ফোপাইতে ফোপাইতে কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলিল, এই মেলার বাদেই বাঘ কিনে লিয়ে আসব। ওদিকের তাঁবু হইতে কিষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোল কানাত, ফেলে দে খুললে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভেতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জনে করিয়া উঠিল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, নতুন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না খেলা আমাগোর। কিন্তু দাঁতে দাঁত চিপিয়া বলিল, কাল পুলিশে ধরাইয়া দেব শালাকে, মদের সন্ধান দিয়া দেব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল। সেই মেয়েটা তারের ওপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্ট লড়াই করিল। ইহ, একটা থাবা বসাইয়াছে বাঘটা। রাধিকা আপনাদের খেলার দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুটা আগুন ধরাইয়া ধু ধু করিয়া জ্বলিয়া যায়। কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়? পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধ হয় ২-৪ জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কিষ্টর তাঁবুর চারপাশে পুলিশ দাঁড়াইয়া আছে। দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন। এ কি, সে শটান গিয়া দারোগার সামনে সেলাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাদ মস্তক দেখিয়া বলিল, ডাক সব, আমরা তাঁবু দেখব।
আবার সেলাম করিয়া বেদিনী বলিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা। ডাক বেটা ছেলেদের, এইখান থেকেই ডাক। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাবুরি লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙিল না। সে বলিল, ভিতরে আমার কচি ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটা আলগা মাটি সরাইয়া দেখিল 3টা বোতল তখনও মজুদ রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল 3টাকে পুড়িয়া ফেলিল। সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল, শীতের দিনে সযত্নে বস্তাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়া তাহাকে জাগাইয়া দিয়া রাধিকা বলিল, পুলিশ আসছে, বসে রয়েছে দুয়ারে, উঠে যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন্যদানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহির হইয়া গেল। তাহার পেছনে পেছনে কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এ তাবু তোমার? সেলাম করিয়া কিষ্ট বলিল, জি হুজুর। দেখব আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদিনী ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপুর হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মম প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতে বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল। বলিল, ভেলকি লাগাইয়া দিছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা? শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিছিস তু। ইহাকে আমি জেহেলে লিয়ার লাগে পুলিশকে এনে দিলাম, আর তু করলি এ কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা। সত্যি এ কথা শম্ভু তো বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এ তাঁবুতেও খেলা আরম্ভ হইবে। শম্ভু আপনার জীর্ণ পোশাকটা বাহির করিয়া পড়িয়াছে। একটা কালো রঙের চোঙার মতো সরু প্যান্টালুন, আর একটা কালো রঙেরই খাটো হাতাকোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরানো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, আজ সে বেনি বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতার জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল। ইহাদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতো গোল মোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পড়িয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তাহার উপর জরিদার সবুজ সাটিনের একটা জাঙ্গিয়া আর কাচুলি ঢঙের বডিস। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাইতেছে। ইহাদের জয় ঢাকের বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়া ওঠে। আর এই কতকালের পুরানো একটা ঢ্যাপ ঢ্যাপে জয় ঢাক, ছি! কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে, জোরে জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল, ওই বড়বাগ! রাধিকা রুদ্ধস্বর কোনো মতে সাফ করিয়া প্রশ্ন করিল, বড়বাগ কি করে?
শম্ভু খুব উৎসাহ সহে বলিল, পক্ষী রাজা ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। সে এবার লাফ দিয়া নামিয়া ভিতরে গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংসক আর্তনাদের মতো গর্জন করিল। সঙ্গে সঙ্গে ওই তাঁবুর ভেতর হইতে সবল পশু তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপরে রাধিকা দাঁড়াইয়াছিল, তার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রূর ও হিংসাভরে দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল, ফিন একবার। ও তাঁবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা একবার প্রবলতর গর্জনে হুঙ্কার দিয়া উঠিল। রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন। অল্প কয়টি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য শম্ভুর তাঁবুতে ঢুকিয়াছিল। খেলা শেষ হইয়া গেল। শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরে সে ফিরিল কিসের একটা টিন লইয়া। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিষয়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরাচিনি, আগুন লাগাইয়া দিব ইহাতে তাঁবুতে, পুরা পেলাম নাই, দোষের কম রইছে। শম্ভুর চোখ হিংস্র দৃপ্তিতে জ্বলিয়া উঠিল। সে বলিল, লিয়ায় মদ। মদ খাইতে খাইতে রাধিকাকে বলিল, ধাউ ধাউ করে জ্বলবে যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়া দেখা যাইতেছে কিষ্ট দড়িতে ঝুলান কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। উফ! একটা ছাড়িয়া আরেকটা ধরিয়া দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এখনই লয়। সেই নিশুত রাতে তাহারা আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ, অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদিনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতা, মনের মধ্যে একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে, সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেশলাই জ্বালাইল। এই কেরোসিনের টিনটা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল। ওই পেছন দিক হইতে দিতে হইবে, ওই দিকটা সমস্ত পুরিয়া, তবে এদিকে মেলাটার লোকে আলোর শিখা দেখিতে পাইবে। ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছিল। পেছনে আসিয়া টিনটা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কাতানটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাড়িয়া মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদিনী ভিতরে ঢুকিয়া পড়িল। খোপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠে জ্বলিয়া দেখিল। তাহার কাছেই ওই যে কিষ্ট অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে।
রাধিকার হাতের কাঠিটা জ্বালাইতে লাগিল। কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উহ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল! তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ, সমস্ত ঘোড়ার পিঠে কিষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধের সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যে তোলপাড় করিয়া উঠিল। যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া, না, আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্ততা বিদিনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কিষ্ট জাগিয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারী তনুখানি সবলে আলিঙ্গনে আবিদ্ধ করিয়া বলিল, কে? রাধে? তাহার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুমায় চুমায় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও মদানি। না, চলো উঠো, এখনই এখান থেকে পালাইতে হবে। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কিষ্ট বলিল, কোথা? হুই, দেশান্তরে। দেশান্তরে? এই তাঁবুটা? থাক বড়া, উ এই শম্ভু লিবে। তুমি ইহার রাধিকাকে লিবা, উহাকে দাম দিবা না? সে নিম্ন স্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদিয়া তাহার উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করিল না, বলিল, চলো। চলিতে গিয়া রাধিকা থামিল, বলিল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর ছড়া দিয়া চলিতে চলিতে বলিল, চলো। টিনটা শেষ হইতেই সে দেশলায় জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরুক পুরা, পূজা। আপনারা এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদিনী। আমাদের গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে অডিও বুক বাই বাণী তৃতীয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন আর অনেক অনেক ভালো থাকবেন।